দিই কিরকম কি লিখতে হবে বা কিভাবে মানে তোর এলএনবি বলছি সরি এক্সামে তোরা লিখবি বা মার্কস ব্রেকআপটা কেমন হতে পারে সেটা বলে দিচ্ছি। CC9টাকে আগে একটুখানি নোট ডাউন করে নে। CC9 এর ক্ষেত্রে তোদের তো শুধু প্র্যাকটিসের ব্যাপার, টি টেস্ট কাই স্কোয়ার যাবতীয় যা কিছু করিয়েছি পুরোটাই প্র্যাকটিস করতে থাকবি। তোর যেমন তোর এগুলো ছিল যত ধরনের ভ্যারিয়েশনস করানো ছিল টি টেস্ট কাই স্কোয়ারের ক্ষেত্রে সবকটা ভ্যারিয়েশনই করবি। এখানে অ্যাজ সাচ যে কোয়েশ্চেন কিছু রিপিট হওয়া বা কোয়েশ্চেনের প্যাটার্ন কিছু বোঝা আগে থেকে সেগুলো কিছুই যায় না। জাস্ট আমরা যে ফর্মুলা গুলো ইউজ করেছি সেই ফর্মুলা গুলোর মধ্যেই ভ্যারাইটি অফ টি টেস্ট এন্ড কাই স্কোয়ার দিতে পারে, সেগুলো তোদেরকে করতে হবে। এবার বিষয়টা যেটা নোট ডাউন করার তোদের সেটা হচ্ছে যে কি কি পয়েন্ট আমরা লিখবো, ঠিক আছে? তো CC8 এর ক্ষেত্রে তোরা একটা কাজ কর, টি টেস্ট কাই স্কোয়ার বলে দুটো কলাম কর। এবার এই দুটো কলামের আন্ডারে জিপিএসপি কেমন ভাবে হবে বা কিরকম মার্কসের থাকবে সেটা একটু নোট ডাউন করবি। মানে এরকম কর, পয়েন্টস লেখ, তারপরে লেখ টি টেস্ট, তারপরে লেখ কাই স্কোয়ার টেস্ট দিয়ে পয়েন্টস এর মধ্যে জিপিএসপি এগুলো সব যাবে এবং টি টেস্টে জিপির ক্ষেত্রে কত মার্কস, কাই স্কোয়ারের ক্ষেত্রে কত মার্কস সেগুলো আমি অ্যাপ্রক্স বলছি, সেগুলো তোরা নোট ডাউন কর, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল তোরা পয়েন্টস বলে লেখ, তারপরে টি টেস্ট, দেন কাই স্কোয়ার। আচ্ছা লিখে নে। জেনারেল প্রবলেম লিখবি ফার্স্টে। টি টেস্টের ক্ষেত্রে আর কাই স্কোয়ারের ক্ষেত্রে সেম মার্কিং 1 মার্কস থাকবে। জিপির ক্ষেত্রে জিপি যেটা লিখবি টি টেস্ট এলে অন মেইন ডিফারেন্সেস, কাই স্কোয়ার এলে অন নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স, যা লিখিয়েছিলাম সেই জিপি গুলোর ক্ষেত্রে তোর টি টেস্ট এবং কাই স্কোয়ার দুটোর ক্ষেত্রে 1 মার্কস করে থাকছে। জিপির পরে ন্যাচারালি আসছে স্পেসিফিক প্রবলেম, সেগুলো দুটোর ক্ষেত্রে 1 মার্কস। স্পেসিফিক প্রবলেমও দুটোর ক্ষেত্রে 1 মার্কস। তোরা তো স্ট্যাটিস্টিক্স এর এক্সাম দিয়েছিস আগে সেমিস্টার 1 এ, সো স্পেসিফিক প্রবলেম অনেকটাই বড় হবে, যা কোয়েশ্চেনে লেখা থাকবে পুরোটা কিন্তু এখানে কপি করে দিস, ঠিক আছে? স্পেসিফিক প্রবলেম কোন রকম ভাবে কাটছাট করবি না, যা কোয়েশ্চেন পেপারে আছে যেমন বাকি প্র্যাকটিক্যাল গুলোর ক্ষেত্রেও করিস, স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রেও স্পেসিফিক প্রবলেম যা আছে পুরোটা কপি এন্ড পেস্ট করবি। এখানেও কিন্তু তোর টি টেস্ট এবং কাই স্কোয়ারের ক্ষেত্রে মার্কস হচ্ছে 1 করে ইচ। দেন বেসিক কনসেপ্টের ক্ষেত্রে দুটোর জন্যই ধরে রাখ 2 মার্কস 3 মার্কস অ্যাপ্রক্স, 2 to 3 মার্কস অ্যাপ্রক্স টি টেস্ট এবং কাই স্কোয়ারের বেসিক কনসেপ্ট। এবার আমি বলে দেবো বেসিক কনসেপ্টে কি লিখতে হবে না লিখতে হবে সেটা পরে আসছি, আগে পুরো জিনিসটা কমপ্লিট করি। দেন যে জিনিসটা আসবে সেটা হচ্ছে রেশনাল বলে একটা হেডিং হবে। রেশনালের ব্যাপারটা যেটা হচ্ছে যে তোর যেটা জিপি আর এসপি রয়েছে, মিন স্পেশালি যেটা এসপি এসছে সেই অনুযায়ী তোরা কেন ঠিক করলি যে টি টেস্ট করবি, কেন ঠিক করলি যে কাই স্কোয়ার করবি। আচ্ছা টি টেস্ট ঠিক করলি মিন ডিফারেন্স লেখা আছে বলে তুই টি টেস্ট করছিস, দেন কেন টি টেস্টে পার্টিকুলারলি স্মল ইন্ডিপেন্ডেন্ট ইকুয়াল বা পার্টিকুলারলি স্মল আনইকুয়াল ইন্ডিপেন্ডেন্টের ফর্মুলাটা ইউজ করছিস সেটা কিন্তু এই রেশনালের মধ্যে মেনশন করতে হবে। যেমন তোরা লিখে দিলি এন কতটা রয়েছে, দুটো গ্রুপের ক্ষেত্রে এন ইকুয়াল না আনইকুয়াল, দুটো গ্রুপ যখন রয়েছে সো এটা ইন্ডিপেন্ডেন্ট, মিন ডিফারেন্স রয়েছে বলে এটা হচ্ছে তোর টি টেস্ট। এই জিনিসগুলো কিন্তু রেশনাল যে জায়গাটা রয়েছে সেই রেশনালের ক্ষেত্রে মেনশন করতে হবে। ম্যাম কাই স্কোয়ারের ক্ষেত্রে কি বলছো? ম্যাম বলছি রেশনালের স্পেলিংটা। রেশনাল মানে যেটা যুক্তি, RATIONAL। আচ্ছা ম্যাম। এবারে হচ্ছে কাই স্কোয়ারের ক্ষেত্রে ইয়েটস কারেকশনটা কেন করছি বলে মনে করছি বা
একদম ডাইরেক্টলি স্পেসিফিক প্রবলেম দেখে কেন আমার মনে হচ্ছে এটা কাই স্কোয়ার করতে হবে, তো সেই জায়গাগুলো মানে স্পেসিফিক প্রবলেম দেখে কেন আমি ডিসাইড করছি যে এখানে কাই স্কোয়ার করতে হচ্ছে বা এক্স কারেকশন করতে হচ্ছে, কেন ডিসাইড করছে যে টি টেস্ট করতে হচ্ছে, কেন টি টেস্টের পার্টিকুলার যে ফর্মুলাটি ইউজ করছি কেন সেটা করতে হচ্ছে, এই রেশনালটা আমাদেরকে দিয়ে দিতে হবে। খুব একটা বেশি বড় করবি না জিনিসটাতে, এটা টি টেস্টের ক্ষেত্রে 1 মার্কস ক্যারি করবে, রেশনালটা আর কাই স্কোয়ারের ক্ষেত্রে অ্যাপ্রক্স 2 মার্কস মতন ক্যারি করবে। আচ্ছা, দেন ফর্মুলা এন্ড ইটস এক্সপ্লেনেশন। নেক্সট আসবে হেডিং ফর্মুলা এন্ড ইটস এক্সপ্লেনেশন। এটা তো তোরা লিখিসই, ফর্মুলা লিখলি তার অ্যাব্রিভিয়েশনটা লিখে দিচ্ছিস। এখানেও কিন্তু টি টেস্ট এবং কাই স্কোয়ারের ক্ষেত্রে 1 করে মার্কস, এই সরি 1 মার্কস বলছি, 2 মার্কস করে থাকছে, কারণ ফর্মুলা লেখার জন্য 1 মার্কস আর ফর্মুলার এক্সপ্লেনেশনের জন্য 1 মার্কস। সো শুধু ফর্মুলা লিখলাম এক্সপ্লেনেশন দিলাম না, তাহলে কিন্তু তোর 1 মার্কস থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ফর্মুলা উইথ অ্যাব্রিভিয়েশন বা এক্সপ্লেনেশন যেটাই বলিস না কেন সেটাকে দিতে হবে। টি টেস্ট এবং কাই স্কোয়ার দুটোর ক্ষেত্রেই 2 মার্কস করে ক্যারি করছে। দেন আমরা হেডিং করব অ্যাজাম্পশনস। অ্যাজাম্পশনস, টি টেস্টের অ্যাজাম্পশন তোরা থিওরিতে পড়েছিস, কাই স্কোয়ারের অ্যাজাম্পশন পড়েছিস বা তোর প্র্যাকটিক্যাল খাতাতেও লেখা আছে। তো সেই অ্যাজাম্পশনস গুলো তোদেরকে কিন্তু লিখতে হবে। টি টেস্ট এলে টি টেস্টের অ্যাজাম্পশন, কাই স্কোয়ার এলে কাই স্কোয়ারের অ্যাজাম্পশন। এখানেও অ্যাপ্রক্স 3 to 4 মার্কস ক্যারি করবে, অ্যাজাম্পশনের জন্য 3 to 4 মার্কস ক্যারি করবে। দেন হাইপোথিসিসটা ড্র করতে হবে। হাইপোথিসিসটা তোরা দুটো হাইপোথিসিস ড্র করছিস, একটা নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস। এগুলোর ক্ষেত্রে অ্যাপ্রক্স 1 to 2 মার্কস ক্যারি করবে both টি টেস্ট এন্ড কাই স্কোয়ার। হাইপোথিসিস লেখার জন্য 2 মার্কস ক্যারি করছে টি টেস্ট এন্ড কাই স্কোয়ার both দুটোর ক্ষেত্রেই। দেন যেটা মেন পার্ট আসছে দ্যাট ইজ কম্পিউটেশন। কম্পিউটেশনের ক্ষেত্রে তোরা ধরে রাখ 6 থেকে 7 নম্বর কিন্তু এখানে আছে। টি টেস্ট কর বা কাই স্কোয়ারই কর, সেখানে 6 থেকে 7 নম্বর থাকবে কম্পিউটেশনের ক্ষেত্রে। কমেন্ট যখন লিখছিস তখন সেখানে কমেন্ট আসুক কোয়েশ্চেনে বা ইন্টারপ্রিট দ্য রেজাল্ট আসুক, যেটাই আসুক, কমেন্ট আর ইন্টারপ্রিটেশনের জন্য তোদের কিন্তু 2 to 3 মার্কস থাকছে। 2 থেকে 3 নম্বর থাকছে কমেন্ট বা তোর ইন্টারপ্রিটেশনের জন্য। বাট কমেন্ট লেখার আগে রেজাল্ট টেবিলটা কিন্তু করে নিবি। কম্পিউটেশনের পরের কাজই হবে তোদের রেজাল্ট টেবিলটাকে তৈরি করে নেওয়া, কারণ রেজাল্ট টেবিলটার মধ্যে তোর ডিএফ ভ্যালু, তারপরে হচ্ছে অবটেন ভ্যালু, ক্রিটিক্যাল ভ্যালু, লেভেল অফ সিগনিফিকেন্স, রিমার্ক, এইগুলো তো সবকটা থাকে যেটা থেকে তোর কমেন্টটা লিখতে ইজি হয়। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই যেন থাকে রেজাল্ট টেবিলটা বিফোর কমেন্ট অর ইন্টারপ্রিটেশন। দেন কমেন্টের এই রেজাল্ট টেবিলের জন্য হয়তো আলাদা মার্কস নেই, কিন্তু রেজাল্ট টেবিলটা দেওয়াটা ম্যান্ডেটরি। তোকে মার্কস হয়তো আলাদা করে কিছু মেনশন করলো না, কমেন্ট থেকে কিন্তু মার্কস ডিডাক্ট করে নেয়। এখানে তো অ্যাজ সাচ কনক্লুশন বলতে আমরা যেটা বুঝি যে টি টেস্টের আনসারটা কি বেরোলো, আর হচ্ছে তোর ওই কি বলে ওটা যেন, যে কোন হাইপোথিসিসটা প্রুভ হলো, সেটা একদম 1 লাইনের মধ্যে তোকে লিখে ফেলতে হবে, মানে একটা কমপ্লিট সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। তাহলে এইগুলোর ক্ষেত্রে কনক্লুশনের ক্ষেত্রে 1 মার্কস থাকছে। তাহলে পার্টিকুলারলি কি কি পয়েন্ট আমরা লিখবো, মার্কসের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি কি পয়েন্ট আমরা লিখছি। পয়েন্ট লিখছি বোথ টি টেস্ট এন্ড কাই স্কোয়ারের ক্ষেত্রে। জেনারেল প্রবলেম, স্পেসিফিক প্রবলেম, বেসিক কনসেপ্ট, rationale, formula and its explanation, assumption, hypothesis, computation, comment, conclusion, এই কটা পয়েন্ট আমরা লিখছি। ঠিক আছে, এই হ্যাঁ বলো ম্যাম। বলছি যে যদি এরকম কোয়েশ্চেনে আসে যে কমেন্ট অন দ্য রেজাল্ট, তাহলে ম্যাম ওখানে কি ইন্টারপ্রিটেশন লিখবো না কমেন্ট বলে লিখবো? কমেন্ট লিখবে। আচ্ছা, আর যদি ম্যাম ইন্টারপ্রিটেশন আসে তাহলে ইন্টারপ্রিটেশন লিখবো। ওকে ম্যাম। আচ্ছা, এবারে হচ্ছে বেসিক কনসেপ্টে আমরা কতটুকু লিখবো। বেসিক কনসেপ্ট টি টেস্ট আর কাই স্কোয়ার
ফার্স্ট অফ অল টি টেস্টের বেসিক কনসেপ্টে প্রথমে যেটা তোরা দিবি সেটা হচ্ছে প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স কাকে বলে, হ্যাঁ সেটাকে একটা লাইন যেটা প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স এর ডেফিনেশন ছিল সেই লাইনটা তুললি, তারপরে প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স এর যে অ্যাজাম্পশনটা সেই অ্যাজাম্পশন গুলো লিখলি, দেন টি টেস্টের কনসেপ্টটা কি দিলি, দিয়ে একদম বেসিক কনসেপ্টটাকে শেষ করে দিবি, আর বেশি হাবিজাবিতে যাবি না। যেহেতু এটা টি টেস্টটা প্যারামেট্রিক এর আন্ডারে পড়ে, সো প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স এর কনসেপ্ট, অ্যাজাম্পশন, টি টেস্টের কনসেপ্ট দিয়ে এন্ড করে দিবি, কারণ টি টেস্টের অ্যাজাম্পশনটা বেসিক কনসেপ্টে লেখার প্রয়োজনীয়তা নেই, আলাদা করে আমরা কিন্তু হেডিং করে পরে আমাদেরকে লিখতেই হবে, সো এই বেসিক কনসেপ্টের মধ্যে অ্যাজাম্পশন লিখবি না। ঠিক কাই স্কয়ারের ক্ষেত্রে, কাই স্কয়ার নন প্যারামেট্রিক, সো নন প্যারামেট্রিক এর কনসেপ্ট, নন প্যারামেট্রিক এর অ্যাজাম্পশন, কাই স্কয়ার কি সেটা লিখবি, আর যদি দেখিস যে কোয়েশ্চেনে ইয়েটস কারেকশনের ব্যাপার থাকছে তাহলে ইয়েটস কারেকশনের কনসেপ্টটা তোকে অ্যাড করতে হবে, ব্যাস আর কিছু না, এখানেও অ্যাসাম্পশন আমরা লিখবো না, ঠিক আছে? তাহলে টি টেস্ট এবং কাই স্কয়ারের ক্ষেত্রে এই দুটোর যেটা মেইন অরিজিন প্যারামেট্রিক বা নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স, সেগুলোর কনসেপ্ট, অ্যাসাম্পশন, পার্টিকুলারলি টি টেস্ট বা কাই স্কয়ারের সম্পর্কে কিছুটা লেখা, লিখে কাই স্কয়ারের ক্ষেত্রে এক্সট্রা ইয়েটস কারেকশনটা আমরা লিখবো, যদি ইয়েটস কারেকশন আসে তাহলে ইয়েটস কারেকশনের কনসেপ্টটা বেসিক কনসেপ্টে অ্যাড করব, ব্যাস আর কিছু জিনিস আমরা বেসিক কনসেপ্টে দেব না, বাকি কাজগুলো করতে আমরা কনসেন্ট্রেট করব। আমার মতে তোরা একটা কাজ করবি, জিপিএসপি টা তো লিখছিস, লিখে একদম ডাইরেক্ট তোরা কিছু পাতা বাদ দিয়ে চলে যাবে কম্পিউটেশনের ক্ষেত্রে, আগে খুব ঠান্ডা মাথায় কম্পিউটেশনটা করে নিবি, তারপরে বাকি যে কটা পয়েন্ট আছে সেই পয়েন্ট গুলোকে তোরা নোট মানে লিখে ফেলবি। টোটাল 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্ট যেন লেখা থাকে ইনক্লুডিং একটা রেজাল্ট টেবল, 10টা পয়েন্ট মানে 10টা হেডিং ইনক্লুডিং রেজাল্ট টেবল, এইগুলো যেন থাকে, একদম মাথায় নিয়ে রাখবি। সিসি 9 এর ক্ষেত্রে আমাদেরকে 10টা হেডিং লিখতে হবে ইনক্লুডিং একটা রেজাল্ট টেবল, একদম যখন সাবমিট করবি তখন দেখে নিবি এগুলো সবকটাতেই পড়েছিস কিনা, কম্পিউটেশনটা খুব ঠান্ডা মাথায় করবি, কমেন্টের জায়গাটা ভালো করে লিখবি, হাইপোথিসিসটা ঠিকভাবে স্টেট করবি, ব্যাস এর পরের বিষয়টা হচ্ছে তোর যতটা প্র্যাকটিস, এখানে আর কিছু আমাদের হাতে থাকছে না, এবার যে যার নিজের প্র্যাকটিস, নিজের কতটা কনসেপ্ট ক্লিয়ার আছে তার উপরে। এবং ভাইভাতে বলি, ভাইভার ক্ষেত্রে কিন্তু এখানে যাবতীয় যা কিছু এলএনবি তে লেখা রয়েছে, বা তোরা এই ডিএফ এর কনসেপ্টটা কি, বা ডিএফটা কি, ডিএফ কাকে বলে, বা ডিএফ ডেফিনেশন কি, নন প্যারামেট্রিক প্যারামেট্রিক এর অ্যাসাম্পশন বলো, দুটোর মধ্যে ডিফারেন্স কি বলো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, মানে এটাসিং থেকে যেটা পড়িয়েছিলাম সেই জায়গাটা, টি টেস্ট কাই স্কয়ারের মধ্যে বেসিক ডিফারেন্স গুলো কি কি আছে, ইয়েটস কারেকশন কখন আমরা অ্যাপ্লাই করি, তারপরে হচ্ছে যে কনসেপ্ট গুলো টি টেস্ট বা কাই স্কয়ারের অ্যাসাম্পশনস গুলো বলো, মানে আলটিমেটাম দেখবি তোদেরকে ইন্ট্রোডাকশনে যেগুলো লিখিয়েছিলাম প্লাস বেসিক কনসেপ্ট অ্যাসাম্পশনস যা যা আছে, আর তার সাথে ডিএফ এর কনসেপ্ট, লেভেল অফ সিগনিফিকেন্স এর কনসেপ্ট, যে 0.05 লেভেল মানে কি, 0.01 লেভেল মানে কি, হাইপোথিসিস এর কনসেপ্ট, হাইপোথিসিস কাকে বলে, নাল হাইপোথিসিস মানে কি, অল্টারনেটিভ হাইপোথিসিস মানে কি, এই জায়গাগুলো কিন্তু তোদের ভাইবার জন্য পড়তে হবে, ঠিক আছে? এইগুলোই বেসিক ভাইভাতে আসছে, যা তোরা লেখার জন্য ইউজ করছিস সেগুলো, আর নন প্যারামেট্রিক প্যারামেট্রিক টি টেস্ট কাই স্কয়ারে যাবতীয় যা কনসেপ্ট সিসি 9 এ পরীক্ষা দিয়ে এসেছিস সেগুলো, তার সাথে এক্সট্রা বাড়ছে হচ্ছে ডিএফ, লেভেল অফ সিগনিফিকেন্স, এই জায়গাগুলো তোদের একটুখানি দেখে যেতে হবে ফর ভাইভা, ঠিক আছে? ভালো করে কনসেপচুয়ালি আনসার গুলো দেওয়ার চেষ্টা করবি, আমটা করে ভুলভাল আনসার দিবি না, ঠিক আছে? প্রত্যেকটাই বেসিক জায়গাগুলো কিন্তু
প্রপার ওয়েতে ডিসকাস করা হয়েছে, ঠিক আছে? পরিষ্কার ভাবে লিখবি, করবি। CC9টা কিন্তু প্রচুর মার্কস গেনিং এর জায়গা, সো এই মার্কসটা যেন হাতের বাইরে বেরিয়ে না যায়। এবারে বল CC9 সম্পর্কে কারোর কোনো কোয়ারিজ আছে কিনা বা বুঝতে পেরেছিস কিনা, তাহলে আমি নেক্সট CC8 এ যাব। ম্যাম ম্যাম CC8 এ আমাদের যেরকম স্ট্যান্ডার্ড মেথড অফ অ্যাডমিনিস্ট্রেশনটা লিখে আগে সাবমিট করতে হয়, তো সেরকম কি CC9 এ আগে কিছু চেক করবে ম্যাম এরা? যদি বলে তাহলে ওই যে ডিসিশনের জায়গাটা ছিল না, যে রেশনাল কেন তুই করছিস, সেটা পয়েন্ট করে লিখে দিস। এটা ডিপেন্ড করে যে তোর কোথায় সিট পড়েছে, কে এসছে তার উপর, ঠিক আছে? যদি বলে ইন কেস যদি বললো যে তোমরা কি করতে চাইছো ওটা স্টেপস বা কিছু সব লিখে দাও, তখন তোরা ওই যে ডিসিশনের জায়গাটা মানে রেশনালের জায়গাটা সরি যেটা লিখছিস সেটাকেই দিয়ে দিবি। ওকে ম্যাম। ম্যাম জিপিএসপি আর ওই রেশনাল পোর্শনটা লিখে তখন সাবমিট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওটা তোকে লিখতেই হবে, আর ওটাই তুই দিয়ে দিচ্ছিস, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, আচ্ছা নেক্সট যাব হচ্ছে আমরা CC8 এ। তো CC8 এর ক্ষেত্রে যে জায়গাটা আছে সেখানে আমাদেরকে আছে হচ্ছে CC8 এর স্টাইল আর পার্সোনালিটি। আমি কিছু পেজ তোদেরকে কিন্তু আমি পাঠালাম, তো গ্রুপের মধ্যেই দেখিস যে যেখানে তোর রয়েছে ওই কিছু স্টাইল রিলেটেড ভাইবার কোয়েশ্চেন, তারপরে হচ্ছে KNPI রিলেটেড কিছু ভাইবার কোয়েশ্চেন রয়েছে, এইগুলো সব রয়েছে, ঠিক আছে? তো এগুলো একটুখানি চেক করে নিস, দেখে নিস ভাইবার কোয়েশ্চেন গুলো। স্টাইল আর পার্সোনালিটি KIEI যেগুলো আমার মনে হয়েছে তখন তৎক্ষণাৎ মনে পড়েছিল, আমি তখন সেই ভাইবার কোয়েশ্চেন গুলো লিখিয়েছি বা তোদেরকে প্রোভাইডও করেছি। এছাড়াও তোরা অবশ্যই তোদের LNB এর মধ্যে যে ইন্ট্রোডাকশন থাকে, তারপরে হচ্ছে যে বেসিক্যালি যে বেসিক কনসেপ্ট গুলো থাকে, ওগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, বোথ স্টাই অ্যান্ড KIEI। এছাড়াও KIEI এর বেস কনসেপ্টটা যেহেতু অ্যাংজাইটি, তো অ্যাংজাইটি কি, অ্যাংজাইটি ডিসঅর্ডার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতেই পারে তোদেরকে, তো সেই অ্যাংজাইটি ডিসঅর্ডার গুলোর জায়গাগুলো তোদেরকে ভাইবার জন্য পড়ে যেতে হবে। তারপর হচ্ছে তোদের এই পার্সোনালিটি কাকে বলে, ডেফিনেশনটা তোদের সেমিস্টার 2 তে করানো ছিল, সেই পার্সোনালিটি ডেফিনেশন কি সেইগুলো একটুখানি পড়ে যেতে হবে ভালো করে। আর তাছাড়া তোরা সেমিস্টার 2 তেই বা যাবি কেন, তোদের এখানে রাইট আপের মধ্যেই থাকবে পার্সোনালিটি অল্পটির ডেফিনেশন, সেগুলো করতে হবে। স্টাই বা ট্রেটের কনসেপ্ট কি, KIEI এর ফুল ফর্ম কি, কে এগুলো তৈরি করেছিল, এবং ইয়ার মাস্ট মেনশন দ্য ইয়ার, টেস্ট গুলো কবে ডেভেলপ হয়েছিল, এটা কিন্তু অনেকেই ভুলভাল বলে। সো ইয়ারটা খুব ভালো করে পড়বে ফর ভাইভার জন্য, আর লিখতেও তো হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আরো একটা লেখা তোদেরকে পাঠিয়েছি, যেখানে ডায়েরির পেজে রয়েছে, দেখবি এক্সপেরিমেন্ট কি, টেস্ট কি, তারপর যে স্টাডি কি, ইনভেন্টরি কি, এইগুলো কিন্তু খুব আসে। কারণ হচ্ছে KIEI তে ইনভেন্টরি, স্টাইলটা ইনভেন্টরি, তো ইনভেন্টরি কাকে বলে তোকে জিজ্ঞাসা করতেই পারে। বা কোয়েশ্চেনিয়ার বলতে কি বোঝো, এটা এক্সপেরিমেন্ট নয় কেন, কারণ এখানে কোনো IVDBর কনসেপ্ট নেই, এটা কি স্টাডি বলবে কি বলবে না। সো এইগুলোর কনসেপ্ট যদি না থাকে, এক্সপেরিমেন্ট কি, স্টাডি কি, ইনভেন্টরি কি, কোয়েশ্চেনিয়ার কি, তাহলে তোরা বলতে পারবি না। সো এইখানে ডায়েরির পেজে আমি কয়েকটা জট ডাউন করে লিখে দিয়েছি, তারপরেও তোরা দেখবি একাসিং এর মধ্যে যেখানে ইনভেন্টরি চ্যাপ্টারটা রয়েছে, সেলফ রিপোর্ট ইনভেন্টরি, ওখানে অনেক পার্সোনালিটি স্কেলের নাম এগুলো রয়েছে। KIEI ছাড়াও কিন্তু আইজেন পার্সোনালিটি কোয়েশ্চেনিয়ার হয় পার্সোনালিটি মেজার করার জন্য,
কেএনপিআই হয়, কুন্ডু নিউরোটিক পার্সোনালিটি ইনভেন্টরি, এরকম প্রচুর স্কেল আছে। তো তোকে জিজ্ঞাসা করতেই পারে যে কেআইআই ছাড়া আর কি কোনো পার্সোনালিটি ইনভেন্টরি স্কেল আছে জানো, সেইগুলো তো কিন্তু তোদেরকে জানতে হবে। আর তার সাথে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস একাসিং থেকে পড়তে হবে, সেটা হচ্ছে নর্মস। কারণ প্রত্যেকটা ইনভেন্টরির মধ্যে নর্মস ইউজ হয়েছে। কেআইআই এর ক্ষেত্রে সি স্কেল নামক নর্মসটা ইউজ হয়েছে। সো সি স্কেলের কনসেপ্ট কি, এছাড়া আর কি কি নর্মস আছে। সেমিস্টার 2 তো পার্সোনালিটি করেছিস তোরা 16 পিএফ, সেখানে কি নর্মস ইউজ হয়েছিল? সেখানে ইউজ হয়েছিল স্ক্যানাইন, সরি স্টেন ইউজ হয়েছিল। সেখানে ইউজ হয়েছিল স্টেন, এখানে ইউজ হচ্ছে কেআইআই তে সি স্কেল। এই নর্মস গুলো কাকে বলে? এইগুলো কি স্ট্যান্ডার্ড নর্ম না নন স্ট্যান্ডার্ড নর্মস? এই যাবতীয় যা কিছু আমরা নর্মসে পড়েছি সেই কনসেপ্ট গুলো কিন্তু জেনে যেতে হবে তোদের একাসিং থেকে, বিকজ এইগুলো ইউজ হয়েছে। যেমন ঠিক তোরা হাইপোথিসিস এর কনসেপ্টে সিসি9 এর জন্য রেডি করছিস, ঠিক সেই রকম ভাবে রিসার্চ মেথোডোলজির জায়গা থেকে তোদেরকে কিন্তু নর্মসটা পড়তে হবে ফর সিসি8। ঠিক আছে? তো ভাইবার বিষয়টা তোদেরকে মোটামুটি বলে দিলাম। আমি যা মেটেরিয়াল পাঠিয়েছি তার সাথে একাসিং থেকে নর্মস বা একাসিং এর যে চ্যাপ্টারটার মধ্যে ইনভেন্টরিজ এর কনসেপ্টস গুলো রয়েছে সেই জায়গাগুলো একটুখানি ভালো করে পড়তে হবে। আর নিজেদের এলএনবির ইন্ট্রোডাকশন, বেসিক কনসেপ্ট এইগুলো পড়লেই যথেষ্ট। তার সাথে আরেকটা জিনিস যেটা বারবার বলছি, যে টেস্টটার পুরো নাম কি, স্কাই দিয়ে কাজ দিয়ে কাজ করলাম, কেআইআই দিয়ে কাজ করলাম, ফুল নামটা কি, কে তৈরি করেছিলেন, কবে করেছিলেন, অরিজিনাল স্কেলের যদি কিছু থাকে তার নাম কি, সেটাকে করেছিলেন, ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন যদি কিছু থাকে সেই ইন্ডিয়ান অ্যাডাপ্টেশনটা কে করেছিলেন, এটাও কিন্তু আমাদেরকে জেনে যেতে হবে। ঠিক আছে? এইগুলো হচ্ছে সিসি8 এর ভাইভা রিলেটেড কোয়েশ্চেন। আমি আর ভাইভা নিয়ে সিসি8 নিয়ে আর কিছু বলবো না। এবারে আমরা চলে যাব হচ্ছে মার্কস ব্রেকআপের জায়গাটাতে। যদি কোনোভাবে তোদের কনফিউশন হয় যে টেস্টটা কে তৈরি করেছিলেন, কোন ইয়ারে তৈরি হয়েছিল, একদম নিজেদের কাছে সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে পুরো টেস্টটার নাম, কে তৈরি করেছিলেন উইথ ইয়ার মেনশন করা আছে। ঠিক আছে? এবং কোথা থেকে পাবলিশড হয়েছিল সেটাও মেনশন করা আছে। যেমন কেআইএআই আমাদের রাজাবাজার সায়েন্স কলেজেই কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে? ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যাকচুয়ালি রাজাবাজার সায়েন্স কলেজের নামই হচ্ছে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমরা রাজাবাজার সায়েন্স কলেজ বলি। ঠিক আছে? প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা নাম আছে, কিন্তু আমরা নিজেদের মতন বালিগঞ্জ ইউনিভার্সিটি বা রাজাবাজার সায়েন্স কলেজ বা কলেজ স্ট্রিট ক্যাম্পাস এরকম বলি, বাট প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু নাম আছে। তো আমাদের রাজাবাজার সায়েন্স কলেজ বা ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইখান থেকে কেআইএআই টা কিন্তু ডক্টর রমানাথ কুন্ডু, উনি ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, মানে যেটাকে আমরা পিওর সাইকোলজি বলি, ওনার ওইখানকার প্রিন্সিপাল ছিলেন, প্রিন্সিপাল বলছি সরি, ওখানকার স্যার ছিলেন। তো উনি কিন্তু তৈরি করেছিলেন। আবার তোরা জেন্ডার যে করে এসছিস, ওই জেন্ডারের কিন্তু ওটাও কিন্তু অ্যাপ্লাইড সাইকোলজি থেকে পাবলিশড হয়। তো কিছু কিছু এগুলো ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন, স্টাইটারও ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন আছে, সেটাও পিওর সাইকোলজি পিকে চট্টোপাধ্যায়, উনি তো ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন করেছিলেন, বাট অরিজিনালি হচ্ছে একটা স্পিলবার্গারের। তো এগুলো মোটামুটি আমি লিখে প্রোভাইড করেছি তোদেরকে, তোরা দেখে নিস। এইগুলো জানাটা দরকার, বা অনেকে জিজ্ঞাসাও করে, এইগুলো একটুখানি মাথায় রাখিস। আচ্ছা, এবার হচ্ছে তোরা খাতা কলমে লেখ ওই সিসি8 এর মার্কস ব্রেকআপের জায়গাটা। এখানেও তোরা একই রকম ভাবে কর, পয়েন্টস, কেআইআই, টাইম।
কি কি পয়েন্টস লিখবি, কেআইআই আর স্টাই, এরকম ভাবে 3টে কলাম রেডি করে মার্কস ব্রেকআপটা লিখে নাও। আচ্ছা, কেআইআই আর স্টাই দুটোর ক্ষেত্রেই জিপি আর এসপি মিলিয়ে 1 মার্কস থাকবে। জিপি এসপি মিলিয়ে 1 মার্কস থাকবে, মানে ইচ 0.5 করে। ইচ 0.5। এখানেও বলার অপেক্ষা রাখে না যে স্পেসিফিক প্রবলেম যা আছে সেটাকেই কপি পেস্ট করবে, কোনো রকম কোনো এডিট করবে না। কেআইএআই স্টাই দুটোর ক্ষেত্রে জিপিএসপি মিলিয়ে 1 মার্কস। বেসিক কনসেপ্ট দুটোর ক্ষেত্রেই 3 to 4 মার্কস। বেসিক কনসেপ্ট দুটোর ক্ষেত্রেই 3 to 4 মার্কস। প্রিলিমিনারিজ 0.5 দুটোর ক্ষেত্রেই। মেটেরিয়াল সিক্রেট 1 মার্কস। স্ট্যান্ডার্ড মেথড অফ অ্যাডমিনিস্ট্রেশন অথবা প্রসিডিওর যে কোনো একটা লিখতে পারিস। স্ট্যান্ডার্ড মেথড অফ অ্যাডমিনিস্ট্রেশনও লিখতে পারিস, অবলিক দিয়ে প্রসিডিওর লিখতে পারিস, যে কোনো একটা লিখতে পারিস। দুটোর ক্ষেত্রেই 3 to 4 মার্কস। ইনস্ট্রাকশনে কিন্তু খুব কম নম্বর 0.5 মার্কস রয়েছে। ইনস্ট্রাকশনের বিষয়টা আমি আসবো, কি লিখতে হবে আমি বলে দেবো। ইনস্ট্রাকশন 0.5। ডেটা কালেকশন দুটোর ক্ষেত্রেই 3 মার্কস। ক্যালকুলেশন দুটোর ক্ষেত্রেই হচ্ছে তোর 3 মার্কস। ইন্টারপ্রিটেশনে 4 to 5 মার্কস। বাট স্টাই এর ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে গ্রাফ ইনক্লুড হয়ে আরো 1 মার্কস অ্যাড হবে। স্টাই এর ক্ষেত্রে গ্রাফ মানে হচ্ছে এনপিসি, এটা অ্যাড করলে আরো 1 মার্কস অ্যাড হবে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে। কনক্লুশন দুটোর জন্যই 1 মার্কস। আরেক করছি, একটু ওয়েট কর। হ্যাঁ, এই ম্যাম স্টার্টিং এ কি বলছিলেন রে? আমি তখন ইয়ে শুনতেই পাইনি ম্যাম কি বলছিলেন। স্টার্টিং এ ম্যাম তোর টাইপের ব্যাপারে বলছিল, কোনটা কি পড়তে হবে না পড়তে হবে। মানে পুরো এলএনবি পড়তে বলছিলেন তো? ম্যাম দেখ গ্রুপেও পাঠিয়েছে, পেজ ডায়েরির পেজের মধ্যে লিখে তারপর কোথায় কি কি লাগবে, ইনভেন্টরি কেন হয়, এক্সপেরিমেন্ট কেন হ্যাঁ ম্যাম। এইসব। হ্যাঁ ম্যাম। আচ্ছা। তো এইখানে এই যে জায়গাগুলো আমি তোদেরকে বলছিলাম যে বেশ এই কি কি পয়েন্ট নোট ডাউন হচ্ছে, যা যা আছে সবকটা পয়েন্টই তোর বেসিক্যালি আমাদের লেখা রয়েছে এলএনবির মধ্যে, এক্সট্রা করে কিছু আলাদাভাবে বলছি না। জিপি এসপি দিয়ে যদি শুরু করি, জিপি যা তোরা এলএনবি তে লিখেছিস, কেআইআই মোস্ট প্রবাবলি বোধহয় অন পার্সোনালিটি লিখেছিস, আর অ্যাংজাইটিতে কি অন অ্যাংজাইটি হয়তো লিখেছিস, সেগুলোই লিখবি। স্পেসিফিক প্রবলেম যেটা বললাম হুবহু কপি পেস্ট করবি কোয়েশ্চেন পেপারকে। বেসিক কনসেপ্ট, স্টাই এর বেসিক কনসেপ্ট নোট ডাউন কর। স্টাই এর বেসিক কনসেপ্টের ক্ষেত্রে ফার্স্টে অ্যাংজাইটির কনসেপ্ট দিবি, তারপরে টাইপস অফ অ্যাংজাইটি, কত ধরনের অ্যাংজাইটি হয় সেটাকে দিচ্ছিস, যা এলএনবি তে লেখা আছে তাই, কিন্তু খুব জিস্ট করে। দেন স্টেট অ্যাংজাইটি কনসেপ্ট কি, থ্রেট অ্যাংজাইটির কনসেপ্ট কি দিলি। থ্রেট আর স্টেট অ্যাংজাইটির এই দুটোর মধ্যে কোনো ফিজিওলজিক্যাল যে ব্যাপারগুলো কাজ করে বা সাইকোলজিক্যাল ব্যাপারগুলো যদি কিছু কাজ করে সেইগুলো পয়েন্ট করে তোরা দিলি। দিয়ে একদম লাস্টে দ্য এম অফ দ্য প্রেজেন্ট ইনভেন্টরি
ইজ টু বলে যেটা স্পেসিফিক প্রবলেম এসছে সেটা তোকে লিখে দিতে হবে। অবশ্যই লাস্ট প্যারাগ্রাফে যেন থাকে দ্য এম অফ দ্য প্রেজেন্ট টেস্টিং বা ইনভেন্টরি, যেটা তোরা লিখেছিস মোস্ট প্রবলি হয়তো টেস্টিং লিখেছিস। দ্য এম অফ দ্য প্রেজেন্ট টেস্টিং ইজ টু বলে যেটা স্পেসিফিক প্রবলেম এসছে সেটাকে লিখবি। সেটা কিন্তু ডাইরেক্ট ফর্মে, মানে কোন রকম ভাবে হুবহু ওটা আবার কোয়েশ্চেন ফরম্যাট করে ফেলিস না, ঠিক আছে? যেটা কোয়েশ্চেনে এসছে সেটাকেই the aim of the present কি বলে টেস্টিং বলে is to যেটা আছে লিখছিস, কিন্তু কোন রকম ভাবে না কোয়েশ্চেন ফরম্যাট না হয়, ওই ইন্টারপ্রিট অন দ্য রেজাল্ট, কমেন্ট অন দ্য রেজাল্ট ওই জায়গাটা যেন না আসে, ঠিক আছে? তাহলে স্টাই এর ক্ষেত্রে লিখছিস অ্যাংজাইটির কনসেপ্ট কি, টাইপস অফ অ্যাংজাইটি, কত ধরনের অ্যাংজাইটি হয়, দেন স্টেট অ্যাংজাইটির কনসেপ্ট, থ্রেট অ্যাংজাইটির কনসেপ্ট, স্টেট অ্যাংজাইটি এবং থ্রেট অ্যাংজাইটির মধ্যে ফিজিওলজিক্যাল বেসিস গুলো কি রয়েছে, সাইকোলজিক্যাল বেসিস গুলো কি রয়েছে সেটা লিখবি। আর লাস্টে একদম দ্য এম অফ দ্য প্রেজেন্ট টেস্টিং বলে কমপ্লিট হবে স্টাইল, ঠিক আছে? এবারে প্রিলিমিনারিজ তো লিখবি। প্রিলিমিনারিজ এর মধ্যে অবশ্যই তোরা বোধহয় আমাকে একটুখানি কনফার্ম করতো, তোরা সাবজেক্ট লিখছিস না টেস্টি লিখছিস? কি খাতায় লিখেছিস, সাবজেক্ট না টেস্টি? মনে নেই? টেস্টি, স্টাই এর জন্য টেস্টি লিখেছিলাম ম্যাম। আচ্ছা, যেহেতু এটা টেস্টিং দুটোই, তাই দুটোর ক্ষেত্রে আমি বলবো যে তোরা এআইআই এর জন্য পার্টিসিপেন্ট লিখেছিলাম। হ্যাঁ, তো সাবজেক্টটাকে অ্যাভয়েড করে দে। নেম অফ দ্য টেস্টি বা পার্টিসিপেন্ট এইগুলোকে রাখ, আর নেম, এজ, জেন্ডার, সেক্স কথাটা থাকবে না। নেম, এজ, জেন্ডার, কন্ডিশন অফ দ্য সাবজেক্ট, কন্ডিশন অফ দ্য টেস্টি বা পার্টিসিপেন্ট, এখানে অবশ্যই লিখবি অ্যাপারেন্টলি সুইটেবল ফর দ্য প্রেজেন্ট ইনভেন্টরি বা প্রেজেন্ট টেস্টিং, ঠিক আছে? দেন ডেট অফ টেস্টিং, টাইম অফ টেস্টিং, এগুলো যেন প্রত্যেকটা ফিল আপ করা থাকে। ওই হেডিং করে করে রেখে দিলাম, ম্যাক্সিমাম কি করিস ফিল আপ করিস না, ফিল আপটা যেন মাস্ট থাকে। নেম, এজ, জেন্ডার, কন্ডিশন এগুলো হচ্ছে অফ দ্য টেস্টি বা পার্টিসিপেন্ট। অনেকে কন্ডিশন অফ দ্য কি যেন ডেট অফ দ্য টেস্টিং, টাইম অফ দ্য টেস্টি লেখে, বাট না, ডেট অফ টেস্টিং, টাইম অফ টেস্টিং, ঠিক আছে? এগুলো মেনশন করছিস প্রিলিমিনারিজ এর ক্ষেত্রে। নেক্সট হচ্ছে তোর মেটেরিয়ালস রিকোয়ার্ড, অবভিয়াসলি যা যা লাগবে, তোর যে মেটেরিয়ালটা লাগছে স্টাই, সেই স্টাই এর মেটেরিয়ালটা কার দেওয়া সেটাকেও কিন্তু মেনশন করতে হবে, ডেভেলপড বাই বলে। কারণ ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন রয়েছে, অন্য কিছু অ্যাডাপ্টেশন থাকতে পারে, অরিজিনাল ফর্ম থাকতে পারে, তো তুই যেটা নিয়ে কাজ করছিস সেটা যেন মেনশন করা থাকে। শুধুমাত্র লিখে দিলাম স্টাইল লাগবে, আর দুজন সাবজেক্ট এলে তুই কি করবি, একটা নিচ্ছিস কি দুটো নিচ্ছিস, কোয়ান্টিটি কিন্তু মেনশন করা থাকবে। n equals to 2 লাগবে কি n equals to 3 লাগবে কি 4 লাগবে কি 1 লাগবে, সেটা যেন মেনশন করা থাকে। তাহলে মেটেরিয়ালস রিকোয়ার্ড এর ফার্স্টে যে টেস্টিং মেটেরিয়ালসটা নিচ্ছি, মিন্স যে কোয়েশ্চেনিয়ারটা নিচ্ছি, সেটার ফুল নেম ইনক্লুডিং কে ডেভেলপ করেছিলেন, ব্র্যাকেটে তোর কতগুলো পিস লাগবে, দেন তার নর্মস লাগছে, তারপরে তার যাবতীয় আর যা যা কিছু আছে, গ্রাফ, আচ্ছা এনপিসি করবি স্টাই এর ক্ষেত্রে, তো এনপিসি টেবিল, গ্যারেট ব্র্যাকেটে লিখে দিবি গ্যারেট টেবিল এ, এই জিনিসগুলো কিন্তু মেনশন থাকবে, ঠিক আছে? তাহলে মেন যে জায়গাগুলো সেগুলো প্রপার ওয়েতে যেন মেনশন থাকে, যে যার স্কেলটা তুই নিয়ে কাজ করছিস সেই স্কেলটার ফুল নেম, ডেভেলপড বাই বলে তার পুরো নাম, ইয়ার, আর তার সাথে থাকবে হচ্ছে কটা কোয়ান্টিটি তোর লাগবে। নর্মস নিশ্চয়ই তো দুটো লাগবে না, নর্মস তো জাস্ট নর্মস বলে লিখছিস, আর লিখছিস টেবিল, গ্যারেটেড টেবিল এ ফর এনপিসি,
এটাকে লিখে দিতে হচ্ছে এবং তারপরে যেমন পেন পেন্সিল স্টেশনারি যা যা তোরা লিখিস সেগুলো লিখবি। ঠিক আছে, মেটেরিয়াল সিক্রেট ভালো করে মেনশন করতে হবে। দেন স্ট্যান্ডার্ড মেথড অফ অ্যাডমিনিস্ট্রেশন অর প্রসিডিওর, আমি বলবো গো ফর দ্য প্রসিডিওর। স্ট্যান্ডার্ড মেথড হেডিং করবি না, প্রসিডিওর হেডিং করবি। কারণ তোদের যখন আমি স্পেসিফিক প্রবলেম গুলো প্রিভিয়াস ইয়ারে আলোচনা করব n equals to 2 থাকবে। ঠিক আছে, তো n equals to 2 এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মেথডটা দেওয়া আছে একটা হিসেবে, তো দুটোর ক্ষেত্রে প্রসিডিওরটাও নিশ্চয়ই চেঞ্জ হবে। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে প্রসিডিওর লেখাটা কিন্তু খুব জরুরি। প্রসিডিওর নিজেদের বোঝার জন্য লিখে দাও যে সব সময় পাস্ট টেন্সে প্রসিডিওর হবে, কোনো ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্সে প্রসিডিওর হবে না, পাস্ট টেন্সে প্রসিডিওর লিখবি। rapport was established with the subject, then তারপরে তুই কি করলি, এইগুলো সব পাস্ট টেন্সে লিখবো আমরা। দেন ইনস্ট্রাকশন তোদেরকে বললাম জাস্ট 0.5 আছে, তাহলে এখানে তোরা কিন্তু ইনস্ট্রাকশন কপি করতে যাবি না। জেনারেল ইনস্ট্রাকশন আমি একটা তোদেরকে পাঠাবো, যে জেনারেল ইনস্ট্রাকশন একটা লিখবি যে শান্ত হয়ে বসো, হানা টানা এগুলো থাকে, আমি যা বলছি মন দিয়ে শোনো, এরকম একটা লেখা ফরম্যাট লিখে পাঠাবো। তার নিচে একটা লাইন লিখবি যে ইনস্ট্রাকশন প্রোভাইডেড ইন দ্য বুকলেট বা ইনস্ট্রাকশন অলরেডি প্রোভাইডেড ইন প্রিন্টেড ফর্ম ইন দ্য questionnaire, instruction provided as the printed form in the questionnaire বা বুকলেট, এই জায়গাগুলো আমরা লিখে দেবো, ওটাকে আর কপি করব না। নর্মালি একটা জেনারেল ইনস্ট্রাকশন আমি তোদেরকে পাঠাবো, ওটা আমি দিতে ভুলে গেছি। জেনারেল ইনস্ট্রাকশনটা লিখবি বোথ কেএনপিআই এন্ড কেআই দুটোর ক্ষেত্রেই কিন্তু আমি বলে দিচ্ছি, ইনস্ট্রাকশন কপি করবি না দেখে দেখে, জাস্ট তোরা যে জেনারেল ইনস্ট্রাকশনটা পাঠাবো সেটাকে তোরা লিখবি, লিখে একদম যেটা যে প্রিন্টেড দেওয়া রয়েছে স্টাই বা কেআইআই তে, সেই লাইনটাকে শুধু মেনশন করে দিবি। যেটাতে বুকলেটে আছে সেটা বুকলেটে মেনশন করে দেবে, বুকলেট অফ কেআইআই বা questionnaire of স্টাই, প্রিন্টেড ইনস্ট্রাকশন অলরেডি প্রোভাইডেড ইন দ্য questionnaire of স্টাই, এই একটা লাইন লেখা লিখে দিতে হবে। ইনস্ট্রাকশনে বারবার বলছি কোনোভাবে ইনস্ট্রাকশন কপি করবে না। আর খাতাতে ডেসক্রিপশন অফ দ্য টেস্ট লেখা আছে, ডেসক্রিপশন অফ দ্য টেস্ট আমরা কোথাও লিখবো না, স্কোরিং প্রসিডিওর কোথাও লিখবো না। ওগুলো লেখা থাকে কারণটা কি, স্কোরিং কি করে করবো সেগুলো আমরা পরবর্তীকালে জানতে পারি তার জন্য, বাট এখানে স্কোরিং প্রসিডিওর আলাদা করে হেডিং করে লিখবো না, আমি দিও নি তোদেরকে লেখার জন্য। আর ডেসক্রিপশন অফ দ্য টেস্ট পড়ে রাখবো ফর ভাইভার জন্য। ডেসক্রিপশন অফ দ্য টেস্টও কিন্তু আমরা কোনো রকম ভাবে আমাদের কপিতে লিখবো না, এক্সাম কপিতে লিখবো না। ডেটা কালেকশন মানে ডেটা কালেক্ট করা, এটা কিন্তু কোনো হেডিং এর আন্ডারে আসছে না, ডেটা কালেকশন যে আমরা করছি সাবজেক্টকে ইনস্ট্রাকশন দিয়ে ওদের উপর দিয়ে ডেটা তুলছি সেটা। ক্যালকুলেশনটা যেমন তোরা দেখাস ক্যালকুলেশনটা করে দেখাবি, স্টাই বা কেএনপিআই এর ক্যালকুলেশন, স্টাই এর ক্যালকুলেশন তো একটা নর্মালি তোরা ডাইরেক্ট স্কোর রিভার্স স্কোর করে একদম যে কোয়েশ্চেনিয়ারটা পাচ্ছিস সেই কোয়েশ্চেনিয়ারের পাশে পাশে যেখানে সাবজেক্ট আনসার দিল তার পাশে পাশে কোনটা ডাইরেক্ট আইটেম নাম্বারের পাশে, যেটা ডাইরেক্ট আইটেম ডি লিখবি, রিভার্স আইটেমটাকে আর বলে লিখবি। এটা হচ্ছে তোরা যখন ডেটা কালেকশন হয়ে গেল সাবজেক্টের থেকে যখন তোরা ওই আনসার শিটটা নিয়ে নিলি তখন কোনগুলো স্কোরিং প্রসিডিওর তোরা যেটা নিচ্ছিস সেখানে কোর্স থেকে করে নিবি কোনগুলো ডাইরেক্ট আইটেম আইটেম নাম্বারে, কোনগুলো রিভার্সড আইটেম, সেইগুলো আইটেম নাম্বারের পাশে আর বা ডি দিয়ে যে কোনো একটাকে মেনশন করে দিবি। ঠিক যেগুলো রিভার্সড আইটেম সেগুলো স্কোরিং যেটা হচ্ছে সেটাকে ওই যেখানে স্কোরিং ওরা রেসপন্স করেছে তার পাশে তোরা নাম্বার গুলোকে বসিয়ে দিবি। জানিস যে রিভার্স হলে কি হবে, ডাইরেক্ট হলে কি হবে, সেগুলো তো বসিয়ে দিবি, বসিয়ে নিচে টোটালটা করে দিবি। ঠিক আছে, টাইম বাঁচানোর জন্য স্কোরিংটা ওই আনসার শিটটার মধ্যেই করবি, আলাদা করে তোদেরকে আর খাতায় লিখে অত করে দেখাতে হবে না। খাতায় কি করবি, খাতায় এবার ওই যে নর্মসটা রয়েছে
মিন কত, এসটি কত, ওটা ক্যালকুলেশন বলে হেডিং করবি। টোটাল স্কোর কত বেরোলো সেটা ওখান থেকে লিখলি, টোটাল স্কোর, মিন কত, এসটি কত, রেঞ্জ বার করলি, রেঞ্জ বার করে তোর সেট স্কোর করতে হবে, যেহেতু এনপিসি করবি, স্কোর মাইনাস মিন ডিভাইডেড বাই এসটি করে এনপিসি করতে হবে, সেইগুলো করছিস, এনপিসিটাকে ড্র করছিস, সেই জিনিসগুলো তোরা ক্যালকুলেশনের মধ্যে করবি। বাট ওই যে প্রত্যেকটা আইটেম ধরে ধরে কোনটা ডাইরেক্ট আইটেম, কোনটা রিভার্স আইটেম, এটাকে খাতায় টুকে আবার করা, এটাকে করিস না। এটা একদম আনসার শিটের মধ্যে বোথ কেএনপিআই এন্ড স্টাইল আনসার শিটে যতটা করা যায় সেটাকে কমপ্লিট করে নিবি। টাইম বাঁচাতে হবে, ওগুলোর জন্য নাম্বার নেই কিন্তু আলাদা করে। ক্যালকুলেশনের পার্টটা যেখানে তোর অ্যাকচুয়ালি তোর রেঞ্জ বার করার জায়গাটা থাকছে বা যেখান থেকে তোরা রেজাল্ট টেবিল বানাচ্ছিস, সেইগুলো ক্যালকুলেশনের আন্ডারে ঢুকিয়ে দিবি। এবার তোর যখন ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, তারপরে একটা রেজাল্ট টেবিল অবশ্যই বানাবি বা কম্পারেটিভ চার্ট, এখানে সরি রেজাল্ট টেবিল হবে না, এক্সট্রিমলি সরি, কম্পারেটিভ চার্ট হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখলাম, দুটো সাবজেক্ট করে এসছে, তো সাবজেক্ট 1 সাবজেক্ট 2 বেসিসে কম্পারেটিভ চার্ট হবে, যে সাবজেক্ট 1 বা সাবজেক্ট 2 তাদের র স্কোর কত হয়েছে, অ্যাভারেজ কত ছিল, সেই অনুযায়ী তাদের অ্যাংজাইটির লেভেলটা কেমন রিমার্কে, সেইগুলো দিয়ে একটা চার্ট রেডি করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু তোদেরকে ইন্টারপ্রিটেশনটা করতে হবে। ইন্টারপ্রিটেশন মানে তোদেরকে বরাবর বলে এসেছি যে কম্পারেটিভ চার্টটাকে আমি সেন্টেন্স ফর্ম করে লিখে দিলাম তা কিন্তু নয়। কেন, কোন সাবজেক্টের ধর সাবজেক্ট নাম্বার 1 তার স্টেট অ্যাংজাইটি বেশি, তাহলে তার ফিজিওলজিক্যাল চেঞ্জেস গুলো কি হতে পারে, সাইকোলজিক্যাল ব্যাপারগুলো কি আসতে পারে, ট্রেড কম হলে কি হবে, ট্রেড বেশি হলে কি হবে, ফিজিওলজিক্যাল সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে দিয়ে লিখতে হবে এবং দুজনকে কম্পেয়ার করতে হবে। তাহলে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফটার মধ্যে বোথ কেএনপিআই সরি কেআইএআই আর স্টাই এর ক্ষেত্রে আমি বলছি, নোট ডাউন কর। ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে ফার্স্টে আমরা কম্পারেটিভ চার্ট যেটা করেছিস সেটাতে যা এসছে সেন্টেন্স ফর্মে লিখবি ফার্স্ট প্যারাগ্রাফে, যেটাই এসছে যা তুই পেলি সেটাকে ফার্স্ট প্যারাগ্রাফে সেন্টেন্স ফর্মে ইন্টারপ্রিটেশনে লিখলি, বোথ কেআইআই আর হচ্ছে স্টাই এর ক্ষেত্রে। দেন আমরা সাবজেক্ট 1 এর কি রেজাল্ট বেরিয়েছে, সাবজেক্ট 2 এর কি রেজাল্ট বেরিয়েছে সেইগুলোকে দিচ্ছি। সেকেন্ড প্যারাগ্রাফে সাবজেক্ট 1 কে এক্সপ্লেন করছি, তার কি রেজাল্ট বেরোলো, সেটার জন্য তার কি কি এফেক্ট করতে পারে বা তার পার্সোনালিটি প্যাটার্ন কি রকম হতে পারে, সেই সাবজেক্ট 1 কে এক্সপ্লেন করব। থার্ড প্যারাগ্রাফে সাবজেক্ট 2 কে এক্সপ্লেন করব। ফোর্থ প্যারাগ্রাফে দুজনকে কম্পেয়ার করব। তবে গিয়েই কিন্তু কমপ্লিট ইন্টারপ্রিটেশন হবে। ফার্স্ট প্যারাগ্রাফে থাকছে কম্পারেটিভ চার্টটাকে সেন্টেন্স ফর্ম করে লিখে দিচ্ছি। সেকেন্ড প্যারাগ্রাফে ফার্স্ট সাবজেক্টের ফুল অ্যানালিসিস থাকবে, থার্ড প্যারাগ্রাফে সেকেন্ড সাবজেক্টের ফুল অ্যানালিসিস থাকবে এবং ফোর্থ প্যারাগ্রাফ এন্ড লাস্ট প্যারাগ্রাফে থাকছে হচ্ছে দুটো সাবজেক্টের কম্প্যারিজন। হলো, এই নিয়ে ইন্টারপ্রিটেশন হবে। পার্সোনালিটির ক্ষেত্রে কিন্তু কোনো গ্রাফ হচ্ছে না, whereas স্টাই এর ক্ষেত্রে আমরা এনপিসি ড্র করব। এনপিসি দুটো সাবজেক্ট এলো একটা গ্রাফের মধ্যেই কিন্তু ড্র হবে, এটা তোরা জানিস খুব ভালো করে যে একটা গ্রাফের মধ্যেই দুজনকে প্লট করব, দুজনের জন্য আলাদা আলাদা গ্রাফ কিন্তু হবে না। একটা ডটেড লাইন দিয়ে করলি বা একটা ব্ল্যাক পেন দিয়ে একটা ব্লু পেন দিয়ে করলি এবং নিচে মেনশন করে দিলি কে কোনটা, সাবজেক্ট 1 কে সাবজেক্ট 2 কে, এগুলো মেনশন করে দিই, একটা গ্রাফের মধ্যেই হবে। তবে গিয়েই কিন্তু আমরা কম্পারিজনটা করতে পারবো যে সাবজেক্ট 1 এর নিচে কজন রয়েছে, সাবজেক্ট 2 এর নিচে কজন রয়েছে এবং কাদের অ্যাংজাইটি লেভেলটা কেমন, কার হাই কার লো, সেই অনুযায়ী তাদের মধ্যে ডিফারেন্সের জায়গাটা কোথায় বা সিমিলারিটির জায়গাটা কোথায়, সেগুলো ভালো করে এক্সপ্লেন করতে পারবো। So one NPC is used for 2 subjects. এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? আর কনক্লুশন তো ওয়ান লাইন। হ্যাঁ বল বল। ম্যাম ইন্টারপ্রিটেশনটা আরেকবার আপনাকে আমি বলছি, একবার আপনি দেখে নেবেন যে আমি না আমি বুঝেছি দেখবো কিনা। না, না মোর কনফার্মেশন করবি না, যেটা বুঝেছিস সেটাই লিখবি, যেটা বুঝেছিস সেটাই লিখবি।
কোয়েশ্চেন ছিল, আচ্ছা, আপনি মেটেরিয়াল রিকোয়ার্ড আর প্রসিডিয়ারে কত মার্কস বলেছিলেন এআইআই এ? দুটোর ক্ষেত্রে মেটেরিয়ালস রিকোয়ার্ডের ক্ষেত্রে অ্যাপ্রক্স 1 মার্কস আর প্রসিডিউরের ক্ষেত্রে 3 to 4 মার্কস। আর ম্যাম প্রিলিমিনারিজ এর ক্ষেত্রে? আচ্ছা, থ্যাংক 0.5। আচ্ছা, এই দুটোর ক্ষেত্রে কিন্তু তোদের যেটা আসবে, প্রথমেই কিন্তু জিপিএসপি মেটেরিয়ালস রিকোয়ার্ড স্টেপস লিখে জমা করতে হবে। হ্যাঁ, তো জিপিএসপি তো লিখে ফেলছিস, মেটেরিয়ালস রিকোয়ার্ডও বলে দিলাম কি লিখছিস। স্টেপস এর ক্ষেত্রে কি কি করছিস, প্রথমেই স্টেপস এর থাকবে কিন্তু প্রসিডিওরটা যদি তোরা পাস্ট টেন্সে লিখিস, স্টেপসটা হবে ফিউচার টেন্সে। কারণ প্রথমে তোরা অ্যাজ এ ডিজাইন যেমন তোরা দেখাতিস সেরকম ভাবে তো তোরা স্টেপস দেখাবি। সো স্টেপস গুলো ফুল একদম ফিউচার টেন্সে লিখবি। যেমন ফার্স্টে rapport will be established with the subject, সেখানে দুজন সাবজেক্ট হলে দুজন সাবজেক্ট, একজন হলে একজন। দেন তাকে ইনস্ট্রাকশন প্রোভাইড করছিস, তারপরে তাকে তুই দিলি কাজটা করতে, সে কাজটা করলো। তারপরে তোর কাজটা হচ্ছে প্রপার স্কোরিং করা, রিভার্স আইটেম ডাইরেক্ট আইটেম অনুযায়ী স্কোরিং করা, নর্মস দিয়ে সেটা রেঞ্জ বার করা, করে নিয়ে তোর এনপিসি থাকলে এনপিসি করা, দিয়ে নেসেসারি ক্যালকুলেশন করে ইন্টারপ্রিটেশন করে যে কনক্লুশন করছিস, ফুল স্টেপটাকে লিখবি। এবং তুই সাবজেক্টকে যে টেস্ট মেটেরিয়ালসটা দিচ্ছিস টেস্টিং করার জন্য, অ্যাংজাইটি মেজার করার জন্য, এখানেও কিন্তু মেনশন করতে হবে পুরো কার স্কেল তুই দিচ্ছিস সেটাকে ডেভেলপ করেছিলেন সেটা কিন্তু দিয়ে দিতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তুমি কি স্টেপস এর মধ্যে মেনশন করতে হবে যে দুটো সাবজেক্টকে কি পাশাপাশি বসিয়েছিলে, একসাথে ইনস্ট্রাকশন দিয়েছিলে, কি করেছিলে। সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটাও কিন্তু আমাকে মেনশন করতে হবে। যেভাবে কাজটা করছিস ঠিক সেই জিনিসটাই স্টেপ বাই স্টেপ তোকে এক একটা লাইনে অ্যারো দিয়ে দিয়ে লিখবি। যেমন rapport will be established with the subject, একটা অ্যারো দিলি, দিয়ে লিখলি হচ্ছে দেন proper instruction will be given to each subject। এবার একসাথে দিবি, আমি তোকে বলছি, তোদেরকে বলছি যে একসাথে ইনস্ট্রাকশনটা দিবি। তোরা যখন মেটেরিয়ালস রিকোয়ার্ড চাইবি, ধর দুজন সাবজেক্ট এসছে, তোরা কিন্তু তখন কি করবি, তিনটে আনসার শিট বা তিনটে বুকলেট চাইবি যেখানে তোর ইনস্ট্রাকশনটা প্রিন্ট করা রয়েছে। কেন চাইবি? কারণ টেস্টিং গুলোর ক্ষেত্রে বা কোয়েশ্চেনিয়ার ইনভেন্টরির ক্ষেত্রে সাবজেক্টের হাতে থাকে ম্যাটেরিয়ালটা, সাবজেক্ট তো পড়ছি, তোকে কি করতে হবে, লাউডলি তোকে ওটা কিন্তু পড়ে শোনাতে হবে ইনস্ট্রাকশনটা। তুই সাবজেক্টে পড়ে শোনালি ইনস্ট্রাকশনটা, সাবজেক্টে নিজে পড়লো, এবার কোনো ডাউট আছে কিনা সেই ডাউট ক্লিয়ারটা হলো, দেন সাবজেক্টের যেমন ভাবে ডেটা তোলার দরকার সেরকম ভাবে ডেটা তুললো। এবার এখানে যখন সাবজেক্ট দুজনকে একসাথে ইনস্ট্রাকশন দিবি, তারপর যখন বসাবি তখন করবি কি, তুই মাঝে বসবি, তোর দুপাশে দুজনকে বসাবি। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে স্ক্রিন ইউজ করতে পারিস। এবার দেখ, স্ক্রিনটাকে আমি অ্যাভয়েড করতে বলবো, কারণ কোনো কলেজ প্রপার ওয়েতে স্ক্রিনটা দেয় না, সেটা আবার তোকে মেটেরিয়ালস রিকোয়ার্ডে লিখতে হবে, করতে হবে। সো স্টেপস এর মধ্যেই ক্লিয়ার করে দিবি যে দুজন সাবজেক্টকে একই সাথে ইনস্ট্রাকশন দেওয়া হবে, দুজন সাবজেক্টকে আমার দুটো পাশে আমি বসাবো, যখন তারা ডেটাটা দেবে প্রোভাইড করবে তখন আমি মাঝখানে থাকবো, দুজন সাবজেক্ট আমার দুপাশে থাকবে। দেন তারপরে তাদের থেকে ডেটা কালেকশন করার পরে আমাদের যে নেসেসারি ক্যালকুলেশন করা সেগুলো করব, প্রপার স্কোরিং প্রসিডিওর মেনটেন করে নর্মস করব, বাকি যাবতীয় যা যা নেসেসারি ক্যালকুলেশন করব, ইন্টারপ্রিটেশন করব, কনক্লুশন ড্র করব। এই করব মিন্স ফিউচার টেন্সে সব হচ্ছে, সেগুলো কিন্তু তাদেরকে লিখতে হবে। এবার যেটা লিখলি যেরকম ভাবে লিখলি প্রসিডিওরটা সেই স্টেপসটা ধরেই সেটাকে পাস্ট টেন্সে একটা প্যারাগ্রাফে ফরম্যাটিং করে দিবি। স্টেপস গুলো আরো দিয়ে দিয়ে লিখছিস, ওই স্টেপসটাই প্রসিডিওরের ক্ষেত্রে পাস্ট টেন্সে একটা প্যারাগ্রাফের মধ্যে ফরম্যাটিং করে দিবি। ওটাই তো করছিস কাজটা।
ঠিক আছে? তাহলে তোরা প্রথমে জিপি, এসপি, ম্যাটেরিয়াল সিকোয়েন্স, স্টেপস, এই চারটে জিনিস করে নিয়ে গিয়ে দেখালি বোথ কেআইআই আর স্টাই এর ক্ষেত্রে। দেখানোর পরে মেটেরিয়ালস যাদের প্রোভাইডেড হলো সেই মেটেরিয়ালস গুলো নিয়ে তোরা যেমন ভাবে তোরা স্টেপসে লিখেছিস যে ডেটা কালেকশন করবি, দুজন সাবজেক্টকে একসাথে ইনস্ট্রাকশন দিয়ে তোর দুপাশে বসে ডেটাকে কালেক্ট করবি, কালেক্ট করে নিবি। ওরা যখন ডেটা দেবে তোর যা যা বাকি কাজ আছে সেগুলো তো করছিস। ডেটা কালেক্ট করবি, কালেক্ট করা হয়ে গেলে ওদের থেকে বেশিক্ষণ তো ডেটা কালেকশন করতে টাইম লাগে না, ওদের থেকে ডেটা কালেকশন করে ক্যালকুলেশন গুলো করে ফেলবি, নর্মস টর্মস দিয়ে সমস্ত কিছু করে নিয়ে রেজাল্ট টেবল করে একদম ইন্টারপ্রিটেশন কনক্লুশন করে বাকি তারপরে বেসিক কনসেপ্ট। প্রিলিমিনারিজটা কিন্তু যখন ওরা আসবে, প্রিলিমিনারিজটা না ভুলে যাওয়ার আরেকটা কারণ আমরা পরে ছেড়ে রাখি। যখনই সাবজেক্ট আসবে না তখন প্রিলিমিনারিজ 1 বলে সাবজেক্ট নাম্বার 1 এর ডিটেলস লিখে নিবি, প্রিলিমিনারিজ 2 বলে সাবজেক্ট নাম্বার 2 এর ডিটেলস লিখে নিবি। ঠিক আছে? দেন তারপরে বাকি থাকছে হচ্ছে তোর মেটেরিয়ালস, কি বলে, বেসিক কনসেপ্ট, ইন্টারপ্রিটেশন। আগে ইন্টারপ্রিটেশন লিখবি, ইন্টারপ্রিটেশন লেখা হয়ে গেলে দেন ইনস্ট্রাকশন, বেসিক কনসেপ্ট এগুলো লিখবি। প্রসিডিওরও তো লিখে ফেলছিস, ব্যাস স্টেপ বাই স্টেপ কাজ করবি। জিপি, এসপি, মেটেরিয়াল সিকোয়েন্স, স্টেপস লিখে কারেকশন করে নিবি। করানো হয়ে গেলে ডেটা কালেক্ট করে ফেলবি। ডেটা কালেক্ট হয়ে গেলে ক্যালকুলেশন করে রেজাল্ট টেবিল করে ইন্টারপ্রিটেশন কনক্লুশন করে নিবি। হয়ে যাওয়ার পরে ইনস্ট্রাকশন, প্রসিডিওর, বেসিক কনসেপ্ট, এই তিনটে জিনিস বাকি রইলো। এই তিনটে জিনিসকে কমপ্লিট করছিস আর যখন সাবজেক্ট আসছে তাদের থেকে ডিটেলস দিয়ে প্রিলিমিনারিজটাকে ভরে ফেলছিস, বোথ কেএনপিআই এন্ড স্টাই। এই কাজটা কিন্তু তোদেরকে প্রপার ওয়েতে করতে হবে। ঠিক আছে? এবার বল এখানে কোনো ডাউট আছে কিনা। হ্যাঁ বল। ম্যাম বলছি স্টেপস এর কোনো কি আলাদা করে মার্কস হবে না, ওটা প্রসিডিওরের সাথে একসাথে দেবে? স্টেপস ঠিক না হলে তোর প্রসিডিওর পরবর্তীকালে যদি তুই ঠিকও করিস সেখান থেকে নাম্বার ডিডাক্ট করে দেবে, কারণ স্টেপসে ভুল মানেই তো প্রসিডিওরে ভুল। ওখানে আলাদা করে মার্কস বলা মানে হচ্ছে আলাদা করে মার্কস দেওয়া নেই, কিন্তু প্রসিডিওরের মধ্যে থেকে মার্কস তো ডিডাক্ট হবে। ঠিক আছে? সেই জন্য প্রসিডিওর থেকে একদম ঠিকঠাক করার চেষ্টা করবি। আচ্ছা, এটা গেল। আমি তাহলে তোদেরকে এখান থেকে পাঠাবো যে জেনারেল ইনস্ট্রাকশন কি লিখতে হয় আর স্টেপস এর একটা ফরম্যাট আমি দেখছি, যদি আমার কাছে থাকে আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? এবার যাবো কেএনপিআই আর বারবার বলছি কেএনপিআই, কেআইআই আর স্টাই, এই দুটোর কি বলে তোর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো একটু যাই। ম্যাম আপনি একবার কেআইইআই এর বেসিক কনসেপ্টটা বলে দেবেন? হ্যাঁ ম্যাম ওটাই। হ্যাঁ, কেআইআই এর বেসিক কনসেপ্ট বলিনি, বলছি। আচ্ছা, কেআইআই এর বেসিক কনসেপ্টের মধ্যে প্রথমে পার্সোনালিটির কনসেপ্ট, মানে পার্সোনালিটির একদম প্রপার কোথা থেকে এসছে। The term personality is derived from the Latin word persona which means marks। এই লাইনটা তো লিখছিস, লিখে একদম ডাইরেক্ট অল্পটের ডেফিনেশনটা লিখে ফেলবি। লেখার পরে পার্সোনালিটির বিভিন্ন টাইপস হয়, তার মধ্যে তোরা পড়ছিস হচ্ছে কেআইআই। সো কেআইআই কে তৈরি করেছিলেন ওই জায়গাটা লিখছিস, কেআইআই এর ফুল ফর্ম লিখছিস, লিখে এবার ইন্ট্রোভার্সন আর এক্সট্রোভার্সনের কনসেপ্টটাকে ডিটেল করবি। করে দ্য এম অফ দ্য প্রেজেন্ট টেস্টিং ইজ টু বলে স্পেসিফিক প্রবলেমটা। এখানে তাহলে কি লিখছিস, পার্সোনালিটি টার্মটা কোথা থেকে এসছে, সেম প্যারাগ্রাফের মধ্যে অল্পটের পার্সোনালিটি ডেফিনেশন লিখছিস। পার্সোনালিটির বিভিন্ন ধরনের যে টাইপস গুলো হয় সেগুলোর নামটা আমি একটু লিখলি, বেসিক কনসেপ্টে দেখবি থাকবে। দেন তারপরে প্যারাগ্রাফে চলে যাবি হচ্ছে যে কেআইআই এর ফুল ফর্ম কি। আমরা এখানে কেআইআই ইউজ করেছি পার্সোনালিটি টেস্টিং করার জন্য এবং এটা তৈরি করেছিলেন ডক্টর রমানাথ কুন্ডু। এবার ইন্ট্রোভার্সন মানে কি, এক্সট্রোভার্সন মানে কি, সেটা বেশি এলে কি হবে, কম এলে কি হবে, এই জায়গাগুলো একটুখানি দিয়ে লিখবি, যেহেতু এখানে মেন কনসেন্ট্রেশন জোনটা হচ্ছে ইন্ট্রোভার্সন এন্ড এক্সট্রোভার্সন। সেই জায়গাগুলো লিখবি, লিখে দ্য এম অফ দ্য প্রেজেন্ট টেস্টিং।
ব্যাস, আর কিছু কিন্তু দরকার, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ম্যাম হুম, ম্যাম যেটা বল। হ্যাঁ ম্যাম, ওই স্কাইয়ের যেটাতে রিভার্স কাউন্টিং যেগুলোতে ছিল, ওইগুলোতে কি ওই যে কোনটা রিভার্স হবে আর কোনটা নর্মাল হবে ওটা কি আমাদেরকে কিছু দিয়ে দেবে? নর্মাল না ডাইরেক্ট, কথাটা হচ্ছে ডাইরেক্ট। হ্যাঁ, ডাইরেক্ট যেটা ম্যাম, ওটা কি আমাদেরকে কিছু প্রোভাইড করবে না? এটা আমাদেরকে মানে এখান থেকে লার্ন করে যেতে হবে? না না, তুই তো নর্ম স্কোরিং এগুলো তো সব চাইবি, তো মেটেরিয়াল সিকোয়ারের মধ্যে স্কোরিং নর্মস প্রত্যেকটাই তো চাইবি। হ্যাঁ ম্যাম। তো ওখানে তো তোকে দিতেই হবে, তোকে তো মুখস্থ করতে বলিনি, দেখবি মেটেরিয়াল সিকোয়ারে সব লেখা আছে। শুধু আমি এক্সট্রা করে মেনশন করতে বলছি যে কে তৈরি করেছিলেন, কটা কোয়ান্টিটি তোর লাগবে, সেইগুলো কিন্তু যেন লেখা থাকে। ম্যাম আর ম্যাম ওই কেআইআই এর ওটাও দিয়ে দেবে হ্যাঁ, তো, বল। কত থেকে কেআইআই এর ওটাও দিয়ে দেবে তো, যে কত থেকে কত অব্দি? হ্যাঁ হ্যাঁ, তুই যা মেনশন করবি তাই তোকে দেবে, তুই যা যা মেনশন করে দিবি সেটাই তোকে প্রোভাইড করবে। কিন্তু ঠিক আছে, ওগুলোর নাম যে টেবিল গুলো ছিল, যে সি স্কেলের টেবিল, তারপরে হচ্ছে তোর ইন্টারপ্রিটেশন বাউন্ডারিজ বলে কিছু টেবিলস এর নাম টামগুলো যেগুলো ছিল সেগুলোই তুই লিখবি। অফ কেআইআই এরকম ভাবে লিখবি, স্কোরিং অফ কেআইআই, ঠিক আছে? যাদের ইউজ করেছিস সেইগুলোই প্রপার ওয়েতে লিখে দিবি, তবে তোকে দিয়ে দেবে। ম্যাম ওটা কি সি স্কেল টেবিল হবে? আর নর্মাল ক্যালকুলেশন তো কেআইআই এর সেরকম কিছু নেই, কারণ কেআইআই তো হচ্ছে রো ইন্টু যতগুলো ট্যালিস সেই অনুযায়ী মাল্টিপ্লাই করে হচ্ছে, বাকিটা হচ্ছে সি স্কেলের জায়গা দিয়ে দেবে, তারপর রিমার্কের জায়গাগুলো ওগুলো সব দিয়ে দেবে, তোকে প্রোভাইড করেই দেবে, কিন্তু তোকে মেনশন করতে হবে ম্যাটেরিয়ালস রিকোয়ার্ডে। না ম্যাম, ওই স্টাইটা বলছে ডিরেক্ট আইটেমস আর রিভার্স আইটেমের, ওটা মানে কি মেনশন করবো ওটার জন্য? স্কোরিং স্কোরিং আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্কোরিং কি ম্যাম আর খাতায় লেখা নেই? খাতায় লেখা নেই? সিএম ম্যাম একবার বলেছিলেন না ম্যাম। যে হয়তো ওইটা নাও দিতে পারে, যে ডাইরেক্ট আইটেম আর রিভার্স আইটেমের ওই জিনিসটা নাও দিতে পারে হ্যাঁ কলেজ ম্যাম। থেকে, তো ওটা তুমি মুখস্থ করে যাবে, এরকম ম্যাম একবার বলে দিয়েছিলেন আমাকে। কিন্তু না দেওয়ার তো কোনো কথা নেই, কারণ আমরা তো এই জিনিসটা তো মুখস্থ করার কথা না, এটা তো প্রোভাইড করবে, এগুলো প্রোভাইড হবে, লিখে দিবি। কি বলছিস বল? ম্যাম ওটা বলছিলাম যে ওই সি স্কেলের যে কত থেকে কত রেঞ্জ অব্দি অ্যাম্বিভার্ট হবে, ওই পেজটাকে কি বলে, সি স্কেল টেবিল? সেটা তো মনে নেই আমার, কি বলে, ম্যাম ওটা আমাদের যেটা আমি পড়াই না, আমার কিন্তু মনে নেই। এলএমপিতে তো সেরকম লেখা নেই ম্যাম। সেটা আমার মনে নেই কি লেখা থাকে ওটা। নর্ম তো, ওটা তো অ্যাকচুয়ালি নর্মের মধ্যেই তো ওটা পড়ে যায়, আর তো কিছু নর্মস নেই। বাকিটা তো হচ্ছে স্কোরিং স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অফ আইটেমস, টেবিল গুলো যেগুলো তোরা ইউজ করছিস সেখানে তো ক্লাসিফিকেশন অফ আইটেমস, স্কোরিং স্ট্যান্ডার্ডও তোদের দরকার নেই, কারণ স্কোরিং স্ট্যান্ডার্ড হচ্ছে ব্লক ওয়াইজ, ফার্স্ট রোতে কতগুলো ট্যালি ইনটু 1, সেকেন্ড রোতে যতগুলো ট্যালি ইনটু 2, এটা হচ্ছে। তো তোর তো লাগবে ক্লাসিফিকেশন অফ আইটেমস, নেগেটিভ আইটেম বা পজিটিভ আইটেমের ওইটা, আর হচ্ছে তোর নর্মস এর মধ্যে সি স্কেলটা থাকবে, বিকজ সি স্কেলটা নর্ম, ওখানেই তো তোর লস করে রেঞ্জ ক্লাসিফিকেশন সব থাকবে, ওটাই তোরা মেটেরিয়ালস রিকোয়ার্ডে মেনশন করবি। ম্যাম ম্যানুয়াল ফর কেআইআই বলে দিয়েছে একটা বুকলেট, ম্যানুয়াল প্রোভাইড করবে না, ম্যানুয়াল প্রোভাইড করবে না, এই যে কেআইআই বুকলেট লিখেছিস, ফুল ফর্ম লিখে ডেভেলপড বাই ডক্টর রমনাথ কুন্ডু, ইয়ার বোধহয় 1970 বা সামথিং কিছু একটা আছে, সেটা দিয়ে n ইকুয়ালস টু যতগুলো থাকবে সেটা, দেন কেআইইআই এর আনসার শিট, এবার এখানে কেআইআই ইউজ কর, আনসার শিট এখানেও কটা তোর লাগবে সেটা, আনসার শিট তো দুটো লাগবে, ধর দুজন সাবজেক্ট দিয়েছে, আনসার শিট দুটো লাগবে, বাট বুকলেট লাগবে 3টে, কেননা তুই দুটো বুকলেট দুজনকে দিচ্ছিস ইনক্লুডিং একটা করে আনসার শিট,
এবার একটা বুকলেট তোর কাছে থাকবে যেখান থেকে তুই কি করবি, ইনস্ট্রাকশনটা পড়ে শোনাবি ওদেরকে, তার জন্য 3টে লাগছে। দেন ম্যানুয়াল ফর কেআইআই এর জায়গায় লিখবি যে নর্মস, আর লিখবি ক্লাসিফিকেশন অফ আইটেম অফ কেআইআই, ক্লাসিফিকেশন আইটেমস অফ কেআইআই, নর্মস অফ কেআইআই, ব্র্যাকেটে সি স্কেল লিখে দে আর একটু কনফার্ম হওয়ার জন্য, আর যা যা স্টেশনারিজ লাগছে সেগুলো লিখে দে, ঠিক আছে? ম্যাম ক্লাসিফিকেশন অফ items of KIEI. করে নিয়েছিস তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবারে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেয়ে যাবো। হুম, 2022 এসছে determine the types of anxiety of your subject n equals to 2 with suitable test and comment on the result. Types of anxiety of your subjects মানে স্টেট ট্রেড দুটোই নিতে হবে, দুজন সাবজেক্টের উপর নিতে হবে। হ্যাঁ, এখানে তোরা কিন্তু দুটো এনপিসি করবি, স্টেটের জন্য একটা এনপিসি, ট্রেডের জন্য একটা এনপিসি। স্টেটের এনপিসির মধ্যে সাবজেক্ট 1 সাবজেক্ট 2, ট্রেডের এনপিসির মধ্যে সাবজেক্ট 1 সাবজেক্ট 2। যেহেতু তোকে টাইপস অফ অ্যাংজাইটিস বলেছে, তাই স্টেট ট্রেড দুটোই করছিস, দুজন সাবজেক্ট বলেছে, তার জন্য দুটো এনপিসি করছিস এই বেসিসে, যেহেতু দুটো অ্যাংজাইটি আলাদা। স্টেটের অ্যাংজাইটি যেটা করছিস এনপিসি, তার মধ্যে সাবজেক্ট 1 সাবজেক্ট 2 ইনক্লুড থাকবে। ট্রেডের অ্যাংজাইটির জন্য যে এনপিসিটা করছিস, তার জন্য সাবজেক্ট 1 সাবজেক্ট 2টা ওই একটার মধ্যেই থাকবে। এটা ক্লিয়ার করতে পেরেছি তো? একটু রিপ্লাই করবি। আচ্ছা, আরেকটা জিনিস তোরা লিখে রাখ, স্টেট অ্যাংজাইটি মানে হচ্ছে, অনেক সময় স্টেট কথাটা না বলে বলতে পারে সিচুয়েশনাল অ্যাংজাইটি। লিখে রাখ, স্টেট অ্যাংজাইটি ইকুয়ালস টু সিচুয়েশনাল অ্যাংজাইটি। আর ট্রেট অ্যাংজাইটি মানে হচ্ছে ডিসপোজিশনাল অ্যাংজাইটি, DISPOSI, ডিসপোজিশনাল, SIONAL, ডিসপোজিশনাল অ্যাংজাইটি। কারণ স্টেটটা তো তোরা জানিস, স্টেটটা মানে অ্যাট প্রেজেন্ট সাবজেক্টের কি হচ্ছে সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর, এবং স্টেট অ্যাংজাইটি সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে। দ্যাটস ওয়াই স্টেট অ্যাংজাইটির আরেকটা নাম হচ্ছে সিচুয়েশনাল অ্যাংজাইটি। আর ট্রেট অ্যাংজাইটি মানে হচ্ছে আমাদের ট্রেটটা কি, আমাদের পার্সোনালিটি প্যাটার্নের মধ্যে এটা রয়েছে, এটা ডিসপোজিশনাল, আমাদের ইনেট। তো এটা একদম, এই অ্যাংজাইটিটা কেউ সবসময় অ্যাংজাইটি করে, কেউ অ্যাংজাইটি সিচুয়েশনেও ফুল থাকে, তো এগুলো তার বেসিক ট্রেট। তো এটা হচ্ছে ডিসপোজিশনাল, ট্রেটটা হচ্ছে ডিসপোজিশনাল। অনেক সময় কোয়েশ্চেন ঘুরিয়ে দিয়ে স্টেট বা ট্রেট না বলে সিচুয়েশনাল বা ডিসপোজিশনাল অ্যাংজাইটিও বলতে পারে। তো তার জন্য তোদেরকে বলে রাখলাম যে স্টেট অ্যাংজাইটি মানে হচ্ছে সিচুয়েশনাল অ্যাংজাইটি, আর ডিসপোজিশনাল অ্যাংজাইটি মানে হচ্ছে তোর ট্রেট অ্যাংজাইটি। ঠিক আছে? আচ্ছা, প্রথম যে কোয়েশ্চেনটা ছিল, হ্যাঁ বল। ম্যাম একটা ছোট ইন্টারাপ্ট করছি, আপনি লাস্টে বলেছিলেন যে এম অফ দ্য সাবজেক্ট, এম অফ দ্য টেস্টিংটা লিখতে বেসিক কনসেপ্টে। তো এখানে এই যে আমাদের ব্যাচ 1 এর কোশ্চেনটা দিয়েছে, তো এইটা পুরো এন ইজ ইকুয়াল বলছি টু দাঁড়া, এই দেখ, হ্যাঁ উইথ সুইটেবল টেস্টের জায়গায় লিখতে হবে উইথ KIEI, বা ফুল ফর্মটা লিখে ডেভেলপড বাই বলে লিখে দিবি। মানে লিখবি the aim of the present testing is to determine the types of anxiety of the subject
বা অফ দ্য প্রেজেন্ট সাবজেক্টস অফ ইওর আর হবে না, আর অফ মাই সাবজেক্টস কথাটাকেও লিখবি না কোনো জায়গায়, এটা আমি তোদেরকে আগেও বলেছি, মাই সাবজেক্ট লিখবি না, সাবজেক্ট তোর প্রপার্টি নয়, সেটা প্রেজেন্ট সাবজেক্ট। তো লেখাগুলো হবে, একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। The aim of the present testing is to determine the types of anxiety of the present subjects n equals to 2 with KIEI ফুল ফর্মটা লিখলি, ডেভেলপড বাই বলে যিনি ডেভেলপ করেছেন ইয়ারটা দিয়ে দিলি, ব্যাস। তারপরে কমেন্ট অন দ্য রেজাল্ট বা ইন্টারপ্রিট অন দ্য রেজাল্ট এই জায়গাগুলো আর লিখবি না, সেটা স্টাই আসুক পার্সোনালিটি আসুক দুটোর ক্ষেত্রে। এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে তো এমটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রশ্ন এসছে, ডিটারমাইন দ্য ইন্ট্রোভার্সন এন্ড এক্সট্রাভার্সন। ও এখানে আরেকটা কথা, ইন্ট্রোভার্সন আর এক্সট্রাভার্সন, এক্সট্রোভার্সন নয় কিন্তু, কথাটা এক্সট্রাভার্সন, এটা কিন্তু একটু খেয়াল রাখিস। ডিটারমাইন দ্য ইন্ট্রোভার্সন এন্ড এক্সট্রাভার্সন ট্রেটস of your subjects n equal to 2 and comment on the result. তাহলে এখানে KII দুজনের উপর দিতে হবে, কমেন্ট লিখতে হবে। সো এখানে দুজনের উপরে যেটা কালেক্ট করছিস, দুজনের যেমন ভাবে ইন্টারপ্রিটেশন বলছে ওরমই করছিস। আর এখানে তো অ্যাজ কোনো তোর ওই এনপিসির গল্প টল্প নেই, গ্রাফ করা যেতেই পারে, তোরা গ্রাফ করতেই পারিস, সেটা হচ্ছে বার গ্রাফ। যদি মনে হয় সময় আছে তাহলে গ্রাফ পেপার চেয়ে বার গ্রাফে দুজনের যে সি স্কেলের যে স্কোর গুলো বা র স্কোর গুলো সেগুলো তোরা প্লট করতেই পারিস। সেটা কোনো যে করতেই হবে এমন কিছু মানে ব্যাপার নয়, স্কাই এর ক্ষেত্রে যেমন এনপিসিটা করতেই হয়, এখানে কোনো ব্যাপার না। বাট যদি এক্সট্রা অ্যাডভান্টেজ বা দেখছিস টাইম আছে, তুই যদি করতে চাস তাহলে কিন্তু এটা করতেই পারিস, ঠিক আছে? স্কাইটা করতেই প্যারাগ্রাফটা করতেই পারিস কম্পারিজনের জন্য। নেক্সট কোয়েশ্চেন আছে, ডিটারমাইন দ্য স্টেট অ্যাংজাইটি অফ ইওর সাবজেক্টস n equals to 2। তাহলে এখানে শুধু স্টেট অ্যাংজাইটি বলেছে দুজন সাবজেক্টের, এটা কালেক্ট করছিস, যেমন তোকে কোয়েশ্চেন দেবে ঠিক তেমনই স্টেপস লিখবি, সেই রকম ভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে স্টেপস এর মধ্যে, সেইটাকে তোরা পাস্ট টেন্সে প্রসিডিউরে লিখছিস। এখানে স্টেট অ্যাংজাইটি দুজন সাবজেক্ট বলেছে, তো কি করব, একটা এনপিসি হবে, একটা এনপিসির মধ্যে দুটো সাবজেক্ট প্লট হবে। এখানে কিন্তু আমরা ট্রেটেড ডেটাও তুলবো না, ঠিক আছে? ট্রেটেড ডেটা এখানে কোনোভাবে লাগবে না, শুধু স্টেটেরই ডেটাটা লাগবে, ট্রেট লাগছে না। তো স্টেট অ্যাংজাইটি তুলবো, স্টেপসও তাই লিখবো যে শুধু আমি স্টেটটাকে স্টেটের ওপরেই আমি ডেটা কালেকশন করেছি, সেই ইনস্ট্রাকশনটাই প্রোভাইড করেছি, ট্রেট কিন্তু করছি না। ট্রেট করছি না এটা লিখবি না, শুধুমাত্র স্টেটটাই প্রোভাইড করছিস সেটাই লিখছিস। তারপর একটাও সেই একই, KIEI দুজন সাবজেক্টের উপর দিয়েছে, তারপরে ট্রেট অ্যাংজাইটি দুজন সাবজেক্টের উপর দিয়েছে, আর ওই অ্যাংজাইটি ফুল স্কেলটা দুজন সাবজেক্টের উপর দিয়েছে। তাহলে একদম সিম্পল দেখ, অ্যাংজাইটি থেকে স্টেট অ্যাংজাইটি দুজনের উপর আসতে পারে, ট্রেট অ্যাংজাইটি দুজনের উপর আসতে পারে, আর ফুল স্কেলটা স্টাইটা দুজনের উপর আসতে পারে। ট্রেট এলেও তোরা যেটা করবি, ট্রেটের ক্ষেত্রে শুধু ট্রেটের ডেটাটাই দিবি, স্টেটের নেওয়ার দরকার নেই। স্টেট ট্রেট এলে যেটা শুধু দেওয়া আছে সেই ডেটাটাই নিবি, আর বাকি ডেটাগুলো নেওয়ার দরকার নেই, সেই অনুযায়ী ইন্টারপ্রিটেশন হচ্ছে, বাকি যা যা কাজ করা এনপিসি করা সেটা করছিস। তাহলে তোর স্টাইপে তিনটে টাইপস অফ কোয়েশ্চেনের ভ্যারিয়েশন আসছে, শুধু স্টেট, শুধু ট্রেট, আর ফুল স্কেলটা অ্যাডমিনিস্ট্রেশন। তিনটাই ভ্যারিয়েশনের ক্ষেত্রে দুজন 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 করে সাবজেক্ট কিন্তু রয়েছে, মেন সাবজেক্টের কম্পারিজন কিন্তু রয়েছে। আর KIEI এর ক্ষেত্রে একদম সিম্পল ফুল স্কেলটাকে দুজন সাবজেক্টের উপর করতে দিয়েছে KIEI এর ক্ষেত্রে।
ভ্যারিয়েশন নেই, ফুল স্কেল দুজনের উপর করতে দিয়েছে। ইন্টারপ্রিটেশনে কেআইআই তোদেরকে যেমন বলেছি না যে ফিজিওলজিক্যাল জায়গাগুলো কি হবে, ইন্ট্রোভার্সন হলে বা এক্সট্রোভার্সন হলে সেই জায়গাগুলো, দুটোর যদি মাঝামাঝি হয় অ্যাম্বিভার্ট হলে তার কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, ইন্ট্রোভার্ট হলে কি ক্যারেক্টারিস্টিক্স হবে, এক্সট্রোভার্ট হলে কি ক্যারেক্টারিস্টিক্স হবে, সেগুলো কিন্তু সব পরিষ্কারভাবে মেনশন করবে। আর যা যা ক্যারেক্টারিস্টিক্স মেনশন করছিস প্রত্যেকটাই মে বি বলে লিখবি বা মাইট বি, এই রকম কথাটা থাকবে। কারণ তুই কিন্তু কনফার্মলি বলতে পারিস না ওই একটা টেস্ট ইউজ করে যে সাবজেক্টটা ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট। কারণ পুরো জিনিসটাকে করতে গেলে যখন একটা পার্সনকে আমরা বলি ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট, তার সাথে কিন্তু তার সিচুয়েশনটা সে কিভাবে দেখছে, অ্যাংজাইটির জায়গাটা কেমন বা তার ইন্টারেস্টের জায়গাটা কেমন, সেইগুলোও কিন্তু অনেকটা কাজ করে যায়। তো সেইখানে আমরা একটা মাত্র স্কেল ইউজ করে কনফার্মলি বলতে পারি না যে সেই স্টুডেন্টটা বা সেই পার্টিসিপেন্টটা কনফার্মলি ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট বা অ্যাম্বিভার্ট। হ্যাঁ, একটা আউটলাইন পাই সে কেমন, তার ক্যারেক্টারিস্টিক্স কেমন, কিন্তু কখনই কনফার্ম বলতে পারি না। সেই জন্য মেবি কথাটাকে ক্যারেক্টারিস্টিক্স এর আগে ইউজ করবি। সে যাই আসুক, ইন্ট্রোভার্ট আসুক, এক্সট্রোভার্ট আসুক, অ্যাম্বিভার্ট আসুক, সেগুলোকে করবি। নিজেদের কম্পারিজনের ক্ষেত্রেও তাই করবি, একই করবি। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। CC8 নিয়ে কার কি কোয়ারিজ আছে এবার একটু বল। CC8 ক্লিয়ার তাহলে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে ম্যাম লাস্টে যেটা টাইপস অফ বল, এনজাইটি বল। ডিটারমাইন দ্য টাইপ লাস্ট 2023 ব্যাচটাতে ওটাতে সেম আবার সেই ওটাই লিখবো, তাই তো? স্টেট আর ট্রেড দুটোই পুরো ইন্টারপ্রেট করে পুরোটা হ্যাঁ করবো, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, CC10টা না আজকে ধরবো না, তাহলে সব গুলিয়ে যাবে। কারণ ওখানে বাড়ি বাড়ি জিনিসগুলো হলো যে প্রেজুডিস, অ্যাটিটিউড স্কেল, ওগুলো ধরে মাথা খারাপ করে লাভ নেই। তোদের ফার্স্ট ব্যাচে কার পরীক্ষা? 23 তারিখে, পরশু। ম্যাম আমার একা তোর আছে? ম্যাম আমাদেরও আছে। ম্যাম আমাদের সবারই আচ্ছা, তার মানে তোদের আবার 29 তারিখও ব্যাচ 1 পড়ছে। 23 থেকে 27 এর মধ্যে গ্যাপ আছে অনেকটা। দাঁড়া তো, 23, 24, 25, 26, 24 তারিখে CC10 করিয়ে দিচ্ছি। ঠিক আছে, যদিও অনেকের মাঝে 27, 28 পড়ছে, কিন্তু ওই আজকে করালে পুরোপুরি কনফিউশন তৈরি হবে। তো তোদেরকে 24 তারিখে আমি CC10টা করিয়ে দেবো, এইরকম সময়তেই ক্লাস নিয়ে যাবো। ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, বলছি যে বল 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 বল। ম্যাম বলছি প্রিভিয়াস ইয়ার দেখে যেমন CC8 এ বোঝা গেল যে মোটামুটি কিরকম ভেরিয়েশন আসবে, তো CC9টা দেখে কি কিছু বোঝা যাচ্ছে? ওসব বোঝা যায় না, কার টি টেস্ট আসবে, কার কাই স্কোয়ার আসবে, প্রচুর অঙ্কের বই, প্রচুর ভ্যারিয়েশন, এইগুলো বলা যায় না। এখানে শুধু টেস্টের প্র্যাকটিস। ভেরিয়েশন মানে লার্জ আসবে না কিরকম? না না, না, তো দেখলাম না। না এসছে একবারও। না, লার্জ এলে তো সেটা টি টেস্ট থাকে না, জেড টেস্ট হয়ে যায়। হ্যাঁ, ওই কম্পারিজন গুলো পড়বি, টি টেস্ট, জেড টেস্ট, অ্যানোভা কখন কি ইউজ করি এগুলো কিন্তু পড়বি। এটা আমি বারবার বহুবার থিওরি পড়াতে গিয়ে, অঙ্ক করাতে গিয়ে বলেছি। টি টেস্ট, জেড টেস্ট, অ্যানোভা, ডিফারেন্স বা সিমিলারিটি। সিমিলারিটি তিনটেই হচ্ছে মেইন ডিফারেন্স। এগুলো কিন্তু একটু দেখে যাস ভালো করে। টি টেস্টে মোটামুটি স্মল গুলোই আসবে ভ্যারিয়েশনের মধ্যে। আর ওই পেয়ার্ড কম্পারিজন, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, আর কাই স্কোয়ারের মধ্যে তো তোর হচ্ছে কি নর্মাল কাই স্কোয়ার, সেটা 2 into 2 টেবিল হতে পারে, 2 এর বেশি টেবিল হতে পারে। ইয়েটস কারেকশন, আর ইয়েটস কারেকশন তো অনলি ফর 2 into 2 টেবিলই হবে।
ঠিক আছে, তাহলে 24 তারিখে নেক্সট ক্লাস। হ্যাঁ, চল তোরা লিভ করতে পারিস। থ্যাংক ইউ ম্যাম, লিভ করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনুষ্কা কিছু বলবি? অনুষ্কা কিছু বলবে? ঠিক আছে।